চৈত্র মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেল দুর্যোগ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু মনটা বেশ ফুরফুরে। তার কারণটা তোমাদেরকে বলি, গতকাল ভোটের ডেট ডিক্লেয়ার হয়েছে, তোমরা সবাই জানো। এই ভোটের ডেট ডিক্লেয়ারের জন্য আমাদের ঘুরতে যাওয়াটা পেন্ডিং ছিল। বড় ট্যুর সেই গোয়াতে লাস্ট করেছিলাম, তারপরে কিন্তু আমাদের আর বড় ঘুরতে যাওয়া হয়নি। সেই অক্টোবর মাসে শেষ হয়েছিল, মাঝখানে নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, এখন মার্চ, অনেকগুলো দিন হয়ে গেছে। আর মন ঠিকছে না। ছোটোখাটো এদিক ওদিক ঘুরতে তো মাঝে মধ্যেই যাচ্ছি, কিন্তু সবাই মিলে বড় ট্যুর আমাদের আবার প্ল্যান হচ্ছে। কবে হচ্ছে তোমাদেরকে সবটাই জানাবো, কোথায় হচ্ছে সেটাও জানাবো, কিন্তু হাতে কিন্তু একদম কয়েকটা গোনা দিন আছে। সেই কয়েকটা দিনের মধ্যেই আমাদেরকে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। রাকেশ আর শুভমদা দুজনে তো একেবারে ঘুরতে যাওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত। দুজন মিলে আমরা যখন কোথাও ঘুরতে যাই একদম কনসাল্ট করে ঠিক পরপর কোথায় কবে যাও, কোথায় কোন হোটেলটায় থাকলে ঠিক হবে, গাড়ি ঠিক করা, সমস্তটা একদম অ্যারেঞ্জ করে দেয় আমাদের ঘুরতে যেতে। ওই জন্য কোনো রকম প্রবলেম হয়, দুজন মিলে যেহেতু ঠিক করে তাই জন্য আমাদের সেটা ইজিও হয়ে যায়। আর আমাদের এত আনন্দ হচ্ছে এবারে ঘুরতে যাওয়ার এই প্ল্যানটা আমাদের অনেকবার, মানে এই যেখানে যাচ্ছি এবার, এটা আমাদের অনেকবার হয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। এবার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো ভোটের জন্য, কিন্তু ভোটের ডেট ডিক্লেয়ার হওয়ার সাথে সাথেই আমাদের ঘুরতে যাওয়াটা ফাইনালাইজ হয়ে গেছে। খুব মজা হচ্ছে এখন। সামনে কটা দিন যে কাজ করব, মন একদম ফুরফুরে হয়ে কাজ করব, কেননা সামনে তো ঘুরতে যাওয়া আছে। আর সেই ঘুরতে যাওয়াটা থেকেই আমি এখন অক্সিজেন নিচ্ছি আর কাজ করছি। আজ সোমবার হওয়া সত্ত্বেও মনটা বেশ খুশি, মুখের হাসিটা দেখে বুঝতে পারছো। চলো তাড়াতাড়ি করে দিনটা শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদেরকে আমি আগেও বলেছি, আজ আরও একবার বলি, বাচ্চাদের শরীরের পক্ষে আর বিশেষ করে ব্রেনের পক্ষে বাদামটা খুবই উপকারী। আমি চেষ্টা করি সপ্তাহের মধ্যে 4-5 দিন ঝনককে বাদাম দেওয়ার। গরমটা যখন খুব পড়ে তখন মাঝে মধ্যে একটু বন্ধ রাখি, কিন্তু শীতকালে টানা দিয়েছি আর এখনও সপ্তাহে 4-5 দিন দিই। আর এর মধ্যে থাকে অনেক রকমের বাদাম। যেমন প্রথমেই আমি ঢেলে নিলাম ওয়ালনাট, মানে আখরোট। এরপরেই দিয়ে নিলাম আমন্ড। ড্রাই ফ্রুট বলতে এখন সবার প্রথমে এই আমন্ডের কথাই মনে পড়ে। এরপরে দিয়ে দিলাম সিড, পাম্পকিন সিড। যদিও এটা ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে না, কিন্তু আমি শুনেছি পাম্পকিন সিড খেলে ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হয়, ওই জন্য আমি বাদামের মধ্যে এটা মিশিয়ে দিই। তারপরে দিলাম কাজু, আর কাজুর পরে দিলাম পেস্তা। যখন ড্রাই ফ্রুট খাওয়ার ব্যাপার হয় তখন সবসময় এই কাঁচা পেস্তাটাই কিনবে। বাজারে কিন্তু ভাজা পেস্তাও পাওয়া যায়, আমি তো ঝনকের জন্য এই কাঁচা পেস্তাটাই কিনি। সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি এই কৌটোতে ঢাললাম কেন বলো তো? ঝনক তো আবার এগুলোকে চিবিয়ে খাবে না, তাই জন্য আমি এই কৌটোতে একসাথে ঢেলে নিলাম। এটা বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে একেবারে গ্রাইন্ড করে নিয়ে আসবো মিক্সার গ্রাইন্ডারে। বাড়ির মিক্সার গ্রাইন্ডারটা বেশ বড়, একবারে হয়ে যায়, আমারটাতে অনেক টাইম লাগে। সেদিন দোকান থেকে ঝনকের জন্য আবার আমি নিয়ে এসেছি মাখানা। এটা খেতেও খুব ভালোবাসে জানো তো। আর শুনেছি মাখানা খাওয়া নাকি খুব উপকারী। হালকা স্ন্যাক্সের জন্য এটা তো খুবই ভালো, তাই জন্য আমি সবসময় এটা স্টোর করে রাখি। খুব বেশি পরিমাণে কিনি না, দামটা অতিরিক্ত বেশি, ওই জন্য অল্প করে কিনে নিয়েছি ঝনকের জন্য। রাকেশকে যেদিনকে দেশি মুরগির মাংস আনতে বলেছিলাম, ও আবার বুদ্ধি করে এক ট্রে ডিমও নিয়ে এসেছে। ফ্রিজের ডিমগুলো আগে শেষ হয়নি, আজ শেষ হলো বলে ওই ডিমগুলোকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। আসলে আমি মিলিয়ে মিশিয়ে দিই না জানো তো, যখন শেষ হয়ে যায় তখনই ঢোকাই, না হলে পুরোনো ডিম আর নতুন ডিম মিশে গেলে পুরোনোগুলো থেকেই যাবে আর নতুনগুলো শেষ হতে থাকবে। চাকদা পারুল চিকেন তোমরা অনেকেই চেনো, ওইখান থেকে এই ডিমের ট্রেটা এনেছি। ডিমগুলো সাইজে খুব একটা বড় না হলেও ডিমের ট্রেটার দাম অনেকটাই কম নিয়েছে, 175 টাকা। আমরা যখন পালপাড়া থেকে ডিম কিনি তখন কিন্তু ডিমের ট্রেটার দাম অনেকটাই বেশি নেয়, 230, 220 এইরকম। রান্নার দিদি আজ অনেক সকাল সকাল এসে গেছে। আমি ভাবলাম যে রান্নার দিদি ওইদিকে সবজি কাটতে কাটতে আমি এদিকে দুধটা জাল দিয়ে নিই, ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই, একটু ছানাটাও করে ফেলি। হঠাৎ করে শুনলাম ঝনকের ডাক, অবাক হয়ে গেলাম। কটা বাজে? 7:40, 8টা বাজতে 10 মানে। বাবা, নাচছিস কেন? খুব সুন্দর ঘুম হয়েছে নাকি? হ্যাঁ, রাত্রিবেলা খুব সুন্দর ঘুম হয়েছে, তাই জন্য এত আর মজা। ভালোই হয়েছে উঠে গেছো, গান করাবো একটু। কেন? আগে না আমি স্বর জমিয়ে ঘি বানাতাম, এখন ওইসব এনার্জি আর পাই না, কেন কে জানে। এখন আর একদম ভাল লাগে না ঘি বানাতে। সেই যে ওই মায়াপুর থেকে ঘি নিয়ে এলাম, ঘিটা বেশ ছিল, দারুণ গন্ধ। ওই তারপরে আবার অনলাইনে একটা দেশি ঘি অর্ডার করেছি। আর ওইসব ঘি বানানোর ঝামেলার মধ্যে আমি নেই। আমাদেরকে যেহেতু 9:30টার মধ্যে বেরোতে হয়, আমাদের রান্না দিদি একটু স্লো, গীতাদির মতো অতটা স্পিডি নয়।
ওই জন্য আমি সকালবেলার দিকটা একটু হেল্প করে দিই। এখন যেমন মশলাগুলো বেটে দিচ্ছি, আর ওপাশে ঝনকের দুষ্টুমিটা শুধু দেখো। সকাল সকাল ঘুম ভেঙেছে বলে ঘুম থেকে উঠেই চলে গেছে নিচে দিদিভাইয়ের সাথে খেলা করবে বলে। নিচে গিয়ে দেখলো দিদিভাই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওর তো মর্নিং স্কুল। আর ও যেই স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে বাবার সাথে, সাথে সাথে একেবারে রেগে ফায়ার ঝনক ও দিদিভাইয়ের সাথে। ও নাকি দিদিভাইয়ের স্কুলে যাবে। আমি যতবার বলছি দিদিভাইয়ের স্কুলে তোমাকে ঢুকতে দেবে না, তুমি ওই স্কুলে পড়ো না, সে কিছুতেই শুনবে না। সে আমাকে এসে রাগ দেখাচ্ছে, ধাক্কা দিয়ে দিচ্ছে, কি চিৎকার ভাবতে পারবে না তোমরা। এরপরে রাগ করে গিয়ে সোফার মধ্যে যে শুলো, কিছুতেই ওঠাতে পারি না। আমি ভাবলাম যে সোফাটা একটু পরিষ্কার করব। এই যে কয়েকটা দিন ছুটি গেছে, রাকেশের পুরো চাপটা পড়েছে এই সোফার ওপর। আর সোফার অবস্থা দেখো, কি কাণ্ড করেছে সোফাটা। এসব ঘরদর পরিষ্কারের দিকে রাকেশ একদম নেই। আর বাড়িতে ছেলেরা জানি এগুলো করে না খুব একটা, কিন্তু গত পরশুদিন আমার খুব সৌভাগ্য হয়েছিল। সেদিন ওর গলাটা চোখড হওয়াতে একদম রেকর্ডিং নিয়ে বসতে পারেনি। আর রেকর্ডিং নিয়ে বসতে পারেনি বলতে সারাদিন বাড়িতেই ছিল, এই কখনো সিনেমা দেখছে, কখনো বসে থাকছে, কখনো ফোনে ভিডিও দেখছে। তাই সেদিন কেউ সুমতি হওয়াতে ও সমস্ত ঘরের ঝুল পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু আমি আবার যখন গোছাই না, তখন একসাথে পুরোটা গোছাতে পারি না, তাতে আমি একটু হাঁপিয়েই যাই। তাই যখন যেখানটা দেখি নোংরা হয়েছে তখন সেখানটা পরিষ্কার করে দিই। ঝনক কিন্তু তখনও রেগেছিল খুব। ঝনককে রাগ ভাঙানোর একটা ভালো উপায় মাথায় এলো। দেখো না কিভাবে ও রাগটা ভাঙালাম আমি। তার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই একটা কথা, সেটা হলো কুশন কাভার, তারপরে এই টেডি বিয়ারগুলো, এগুলো না খুব নোংরা হয়ে যায়। আমি তো যখন পরিষ্কার করি এভাবে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিই। তোমরা কিভাবে পরিষ্কার করো আমাকে একটু জানিও, তাহলে আমি সেভাবে করার চেষ্টা করব। ঝনকের ছোট্টবেলার এই স্মৃতিটা এইখানে আমাদের সবসময়ই থাকে। এটা তখন ঝনকের 4 মাস বয়স ছিল, আর এটা ছিল সরস্বতী পুজোর দিন। এতটাই ছোট ছিল, পাজামা পাঞ্জাবি পরেছিল ঠিকই, কিন্তু আমাদের মাঝখানে যেন একেবারে ঢেকেই গেছে। দাঁড়াও, এদেরকে একটু মনের সুখে পিটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঝনকের রাগটা আমি কিভাবে ভাঙালাম। এইখানে আমার দুটো টেডি বিয়ার শুয়ে আছে, দুটোই পিঙ্ক, এটাও পিঙ্ক এটাও পিঙ্ক, দুটো টেডি বিয়ার। চাদর করে দাও টেডি বিয়ারকে। টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ড, ওকে কোলে নিয়ে করো। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। টেডি বিয়ার টার্ন অ্যারাউন্ডটা করো। মাঝে মধ্যে একটু এইরকম বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, ব্যাস ওর রাগ গলে জল। টেডি বিয়ার পেয়ে খুব খুশি। জনক, সোফা পরিষ্কার করেছি, নোংরা করবে না, ঠিক আছে? তুমি গুছিয়ে দিয়েছো? আসলে ব্যাপারটা এরকম হয়েছে, বেড়ালকে যদি মাছের পাহারার দায়িত্ব দেওয়া হয়। ব্যাঙের মাথা, এই বিন ব্যাগটা তো জীবনে কোনোদিন দাঁড়িয়ে থাকে না, শুয়েই থাকে ঝনকের জন্য, সবসময় শুয়ে থাকে। হ্যাঁ, ওর মধ্যে দাঁড়াবে না কিন্তু, বসো, বসার জিনিস, দুষ্টুমি করবে না একদম। প্রত্যেক দিনকার মতো আজকেও রাকেশের একটু দেরিই হয়ে গেছিলো। আর রাকেশের দায়িত্বের মধ্যে যে যে কাজগুলো পড়ে সেগুলো আমি কিছু কিছু করে দিয়েছি। তাই আমার দায়িত্ব হলো ঝনককে খাওয়ানো, সেটা আজকে রাকেশকেই দিয়েছি দায়িত্ব। প্রথমে কিছুটা খাইয়ে দিয়েছি, তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে। তখন রাকেশকে বললাম, তুমি একটা কাজ করো, তুমি খাও একদিকে, আর একদিকে ঝনককে খাওয়াও, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। শেষ পর্যন্ত টাইম মতো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় একটা হাস্যকর ব্যাপার ঘটেছে। কি হয়েছে তোমাদেরকে বলি। রাকেশ তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, ঝনককে আমি বাইকে তুলে দিয়েছি। আর ঝনককে বাইকে তুলে দেওয়ার পর দেখছি ও হুড় করে যেতে শুরু করেছে। এবার আমি চিৎকার করছি, কি হলো ব্যাপারটা, আমাকে না নিয়ে কোথায় চলে যাচ্ছ? আর ও ভেবেছে আমি উঠেছি বাইকে। কি অবস্থা ভাবো তো, পেছন দিক ফিরে তো একটু দেখবে। এমন না কোনো দিন হয়ে যায় যে আমি উঠতে গেলাম, ও চলে গেল, আমি রাস্তার মধ্যে পড়ে গেলাম, ও আমাকে দেখতেই পেলো না। আজ বাইরে রোদ উঠেছে ঠিকই, কিন্তু গতকালের প্রচণ্ড বৃষ্টিতে চারিদিকটা একেবারে সবুজে সবুজ হয়ে গেছে। গাছপালার ধূসর ভাব, মানে ধুলোবালি একদম ধুয়ে মুছে গেছে। ঝনকটা যে কোথা থেকে দেখতে দেখতে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। দেখো না, এখানে এসেই তাড়াতাড়ি করে টিফিন বক্সটা চেয়েছে আমার কাছ থেকে, আর নিজেই টিফিন বক্স আজকে ব্যাগে ঢোকাচ্ছে। আসলে ওর প্রিয় আলু ভাজা দেওয়া হয়েছে যে, ওই জন্যই এত ইন্টারেস্ট। আর আজকে একটা টুপি পরিয়ে দিয়েছি। খুব কষ্ট হয় জানো তো, রোদে যখন স্কুটি করে স্কুলে যায়, পুরো চোখের মধ্যে রোদটা পড়ে। তাই আজ থেকে এই টুপিটা ওর সাথী। স্কুলে এসে দেখছি চেরি ওর মাকে কি যেন খাওয়াচ্ছে। তারপরে দেখলাম আমার টিফিন বক্স থেকেই একটা আপেল নিয়ে ওর মাকে খাওয়াচ্ছে।
আজ কিন্তু ক্লাস নেওয়া হয়ে যাওয়ার পরে চেরির সাথে অনেকক্ষণ বসে বসে খেলা করেছি। আর শুধু আমি না, আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টরা চেরি যদি ক্লাসে আসে ওর সাথে কিন্তু অনেক গল্প করে। জানো এই গ্রিন গ্রিন চেয়ারটা কার জানিস? মনি। তুই মনির চেয়ারটা কেন বসেছিস? ওকে একবার বললি। হ্যাঁ ওঠ, মনির চেয়ার, মনির চেয়ার ওঠো। এখানে কোলাজ ভাই বসবে, এখানে কোলাজ ভাই বসবে, তুমি বসবে না, ওঠো। ঝনকের এটা প্রত্যেক দিনকার রুটিন। স্কুল থেকে ফিরেই দিয়ার পাশে রাখা এই ছোট্ট চেয়ারটার মধ্যে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবে। আমি তখনই ওকে খেপানো শুরু করি। আসলে ওকে খেপাতে যে আমার বড্ড ভালো লাগে। সেই আগে বোনের সাথে দেখা করতে এসেছিস? বোনকে বলো তো যে বেরি কই? চেরি তো শুনতে পাচ্ছ না। এই চেরি গো, চেরি শুনতে পাচ্ছে না। চেরি এখন ফোনে ডুবে গেছে। চলো ঝনক, ড্রেস চেঞ্জ করে দিই, চলো। বাবা হাই আছে। এই হলো ভাই বোনের বন্ডিং। ঝনক যখনই স্কুল থেকে এসে দেখে চেরি আছে, ও কিন্তু আগে এসে চেরির সাথে দেখা করে, তারপরে একটু আদরও করে দেয়। চেরি মুখ থেকে একটু কি আওয়াজ বের করেছে, আর ঝনক তো ভেবে বসলো ওকে নাকি ডেকেছে। গিয়ে তাড়াতাড়ি করে বোনকে একটু আদর করে দিল। দুপুরে মা আজ অনেক রান্না করেছিল, শেয়ার না করে পারলাম না। উচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা। উচ্ছে বেগুন ভাজা করেছিল ঠিকই, কিন্তু হয়েছিল একদম ঝরঝরে। তারপরেই করেছিল ঝিঙে আলু পোস্ত, যেটা খেতে আমি খুব ভালোবাসি। মায়ের হাতের পোস্তর সব আইটেমই প্রিয়। এটা হলো কচুর তরকারি, যেই কচুটা আমার শ্বশুরমশাই কিনেছিলেন আর মাকে একটু দিয়েছিলাম। তার সাথে হয়েছিল ডাল, মুসুরির ডাল করেছিল মা, কিন্তু খেতে বেশ হয়েছিল। করেছিল ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে। আর তারপরে করেছিল কাতলা মাছের কালিয়া। আর একেবারে শেষ পাতে খেলাম ঘরে পাতা মিষ্টি দই। তুমি কি ভূত? হ্যাঁ, আত্মা দাঁড়িয়েছে একটা, দেখ চুড়েল, চুড়েল দাঁড়িয়েছে, দেখ। চুড়েল তো হবে না, চুড়েল তো পেতনি। এই যে আমার হাত, এই যে অহম ইত্র, তুমি হাত খুঁজছো কুত্র, পাশে কে তোমার পুত্র? বাবাই করতে যাওয়ার আগে করেছো মূত্র? না না, এখন না। করছো তুমি এগুলো? এই লোকটার ইয়ার কি মারা ছাড়া কোনো কাজ নেই। অফিস থেকে ফিরে এসেই শুরু করে দিয়েছে। যেভাবে আজকে বাড়িতে এলাম, যেমন জোরে হাওয়া ছেড়েছিল তেমন ফোটাফোটা বৃষ্টি হচ্ছিল। আমরা তো একদম ভেবেই নিয়েছিলাম আমরা আজকে একেবারে বৃষ্টিতে স্নান করে যাব। ছাতা ছিল, ছোটো ছাতা, বড়ো ছাতাটা এখনও বের করিনি, একটু বর্ষাকালে বের করি। আর ওটা ক্যারি করাও খুব ঝামেলার, পিঠের মধ্যে মনে হয় যেন একটা বড় বন্দুক নিয়ে চলাচল করছি। তাই জন্য ওইটা এখন নিয়ে ক্যারি করি না, ওইটা এখন নিয়ে বেরোইও না। ছোটো ছাতা ব্যাগের মধ্যে থাকে, ছাতাটা হাতে নিয়েই বসেছিলাম। কিন্তু আমরা খুব, আমাদের সৌভাগ্য, তাই জন্য আমরা বাড়ি পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টিটা নামেনি। আর আমরা একদম সেফলি বাড়িতে পৌঁছেছি। ঝনকের পড়া ছিল না, ওই জন্য দেরি করে সন্ধ্যেবেলায় চলে আসতাম। আর সন্ধ্যের থেকেই ঝড়টা উঠেছে, মানে কেমন একটা যেন জোরে হাওয়া দিচ্ছে। আমি ভেবেছি বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর হবে বলে। কালকে অত বৃষ্টি হয়েছে না। আর আসার সময় ঝনক যা করতে করতে এসেছে না। এই ঝনক, বাবা আজকে কেমন করে বাইক চালালো? এরকম করে? কেমন করে? জোরে। নাহলে কি হতো? তাহলে বৃষ্টি হলো, তাহলে বৃষ্টি গায়ে খুলেছি বড় করে, খুলে মাথার মধ্যে এরকম দিয়ে রেখেছিলাম যাতে ওর মাথার মধ্যে জলটা না পড়ে। যেন তুই কোথায় যাবি বলে বায়না করছিলি? বলতে দিম্মা। কেন হঠাৎ দিম্মার কথা মনে পড়লো কেন? ওই যে যেমন দিদিভাই গেছে বলে ওর দিদিভাই মামা বাড়ি গেছে, ওর তো আর নিজের মামা নেই, তাই জন্য আমি বলেছি দিম্মার যে ছেলে তাতাই মামা, মানে আমার মাসির ছেলের কথা বলছি, ওটাই ওর মামা। তাই জন্য আমি বলেছি ওইটা তোর মামা বাড়ি। তারপর থেকে ওর বায়না। ওরা থেকে ফেরার সময় জিজ্ঞেস করছে, বাবা আমার মামা বাড়ি কি ওইটা, দিম্মার বাড়িটা, ওইখানে যে তাতাই মামা থাকে? তাই জন্য ওর বায়না হয়েছে ও নাকি আজকেই দিম্মার বাড়ি যাবে। ওর পড়াশোনা নেই, স্কুল নেই, কিচ্ছু নেই, আজকেই দিম্মার বাড়ি চলে যাবে। আজকেই যাব, আজকেই যাব। বাড়িতে থাকতে ভালো লাগে না? যা দিম্মার বাড়ি চলে যা, রাত্রিবেলা ট্রেনে ওঠ, মন টেকে না তো? উঠিয়ে দিচ্ছি ট্রেনে, আর দিম্মা ওখান থেকে নামিয়ে নেবে। যা, বাড়িতে থাকতে মন টেকে না। ঝনকের প্রত্যেকের সাথে বন্ডিং খুব ভালো, প্রত্যেকটা মানুষকেই ও খুব ভালোবাসে। ওই জন্য কয়েকদিন আগে মামা দাদুর বাড়ি ঘুরে এসেছে। পরের দিন আবার বলছে আমি আজকে আবার মামা দাদু আর মামি দিদির বাড়ি যাব। আর হঠাৎ করে এখন আবার দিম্মার কথা মাথায় এসেছে, মানে যাকে দেখে তার বাড়িতেই নাকি ও গিয়ে থাকবে।
আমরা বাড়ি এসেছি একেবারে সেফভাবে, কিন্তু তারপরে দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছিল। হাওয়ার শব্দ শুনে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ঝড় উঠেছিল। কিন্তু বৃষ্টি তেমন হয়নি ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল আর তার সাথে বাজও পড়ছিল। ও হ্যাঁ, সেই সাথে লোডশেডিং, এটা তো বলতে ভুলেই গেছি, এটা তো কমন ব্যাপার। আজকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলেছি। 10:30 বাজেনি আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। আসলে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে আর কারেন্ট অফ হয়ে যাচ্ছে। আর কারেন্ট অফ হলে যদিও ইনভার্টার আছে, কিন্তু একটা জিনিসই মনের মধ্যে কাজ করে, সেটা হলো যত ফ্যান চালাবো, যত লাইট জ্বালাবো, তত চার্জ শেষ হবে তাড়াতাড়ি। আর কারেন্ট এসেছিলো মাঝখানে একবার, আবার চলে গেছে। কিন্তু আজকে ঝড় কিন্তু সেরকম হচ্ছে না। আমাদের এখানে গাছের পাতা একটু নড়লেই কারেন্ট অফ হয়ে যায়। এত বিরক্ত লাগে না, অসহ্য করা গেলো লাগে। মানে একটুতেই কারেন্ট অফ, মাইক্রোওয়েভ চালাতে পারলাম না খাওয়ার সময়। এই যে ঝনকের জল গরম করবো রাত্রিবেলা, ও এখনও তো দুধ খায়, বাচ্চা একেবারে ছোট্ট ছেলে, কচি বাচ্চা, ওর জন্য যে গরম জলটা করবো সেটা এখন গ্যাসে করতে হবে, ইলেকট্রিক কেটলি চলছে না। অসহ্য লাগে প্রত্যেক দিন। এই যে এখনো পর্যন্ত সমান তালে একদম হাওয়া দিয়ে যাচ্ছে, খুব যে ঝড় হচ্ছে তা কিন্তু না, কিন্তু কারেন্ট অফ। এই দেখো যে কে তুমি? এটা আমি? হ্যাঁ দুষ্টু ছেলে, এটা তুই? যা তুমি। ঝনক কিন্তু একটু আগে খুব সুন্দর একটা পাখি এঁকেছিল। ও ড্রয়িংগুলো কি নিজের থেকেই আঁকে না ওকে কেউ শেখা আমি জানি না, কেউ বলতে ওর দিদা, ও তো বললো নিজে নিজেই এঁকেছে। আঁকাটা কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু এখন যেটা এঁকেছে আমাকে সেটা খুবই বাজে হয়েছে। দেখি পাখিটা একবার আঁকো। ঝনক মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর করে সব আঁকে না, আমি দেখে একেবারে অবাক হয়ে যাই। ঝনকের স্টকে সবসময় একটা ম্যাজিক স্লেট থাকেই থাকে। যদি কখনো ব্যাটারি শেষ হয়ে যায়, রাকেশ কিন্তু ঠিক আরেকটা ব্যাটারি কিনে এনে লাগিয়ে দেয়। আর এই ম্যাজিক স্লেটটা নিয়েও যতক্ষণ মেতে থাকবে ততক্ষণই আমাদের লাভ। হয়তো আঁকবে আর না হয় লিখবে, এই দুটোর মধ্যে একটা তো করবেই। দেখো কি সুন্দর রেখেছে না পাখিটা। 11:10 মধ্যে ঝনক শুয়ে পড়েছে। আর ঝনক আজকে কি করেছে বলো তো? এত গোছানো বাচ্চা আমার, ঘুমানোর আগে চটিটা ওর এখানে পড়েছিল, চটিটাকে নিয়ে এই দেখো এখানে গুছিয়ে রেখেছে। আবার বলছে দাঁড়া চটিটা গুছিয়ে রাখি, করে হাতে করে নিয়ে ওইখানে গিয়ে চটিটাকে গুছিয়ে রেখে তারপর শুয়েছে। আসলে ঝনকটা তো খুব গোছানো, আমাকে দেখে দেখে শিখেছে তো, ওই জন্যই, তাই না? সবাইকে কোন গানটা শোনাতে চাও তুমি এখন? সাড়ে গো পাতা নিচে টানি দেবো মগাড়েসা। না এটা না, তো অন্য কোনো গান শোনাও। কালাইয়াকে লোড়াইয়া রে চমচমতে রে করে মাছ মাছ দিয়া দিয়া চলো মাছ তেরা দিয়া। বাহ, এবার সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। না, ভালো করে বলো। আজকের মতো গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। দেখতে